আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার কথা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ। অনেকেরই কথা আসতেছে, একদম অনেস্ট রিভিউ দিবা, সমস্যা নেই। একদম খারাপ লাগবে তাও বলবা, কোনো সমস্যা নেই। আগেই বলেছি ক্লাস শুরুতে, মানে আমাদের প্রোগ্রামটা লঞ্চ করার শুরুতেই বলেছিলাম যে এক একজনের, আজকে যারা এখানে আমাদের পার্টিসিপেট করছো এই প্রোগ্রামে, 9-10-এর যারা আছো, 10-এর তারা তো 1 বছর হয়তো পড়ছো, 9-এর তো একদম পুরো নতুন। সো টপিক ধরতে অনেকেরই প্রবলেম হচ্ছে, ড্যাম শিওর, এটা বুঝতে পারছি আমি নিজেও। আর ফার্স্ট পড়াচ্ছি কারণ স্লাইডে যেগুলো থাকতেছে সবগুলোই কাভার করার রিকোয়েস্ট থাকে, বা কাভার করার একটা তাড়া থাকে, আর্টস থাকে। কারণ এটা যদি শেষ না করি, তাহলে এইটার উপরে যে পরীক্ষা হবে ডেইলি, সেই পরীক্ষাটা তুমি খারাপ করবে। সো ওইটা একটা কথা থাকে, ওই কথার প্রেক্ষিতেই আর কি ফার্স্ট পড়ানো হয়। অনেকেরই মাথা হ্যাং হয়েছে, সমস্যা নাই। তাহলে প্যাসেজ কম পড়াবো, 2টা স্লাইড, মানে প্যাসেজ অনেক ছোট করে পড়াবে দিব, তাহলে হয়তো মানে ঠিকঠাক হবে। সো আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা 10টা 10-এ শুরু করব। কিছু ট্যাগ কোশ্চেন বাকি ছিল, পরীক্ষা দিছে অনেকেই ট্যাগ কোশ্চেনের উপরে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতেই পারো। তাহলে আমরা ফার্স্ট পেপার যে প্যাসেজ গুলো অনেক বড়, তো এই ভলিউম অনেক বড়, এই কারণে হয়তো সময় বেশি লাগতেছে, আমরা ফার্স্ট পেপারে বেশি সময় নিচ্ছি। আর যদি বলো ফার্স্ট পেপারের প্যাসেজ খালি অর্থের দিকে ফোকাস করতে, তাহলে সহজ সহজ হয়ে যাবে, এত ডিপলি হয়তো পড়া লাগবে না তখন। তো পরে যদি আবার উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজের সমস্যা হয়, তখন কিন্তু আবার ব্লেম করুন, এটা যাতে না হয়। এসো, এসো, এসো। আচ্ছা, আমি স্লো পড়াইলে তাহলে যদি টাইমলি শেষ করতে না পারি, তখন কি হবে সেটা বলো। আমার স্লো পড়তে কোনো সমস্যা নেই, আমার স্লো ফাস্ট যেটাই বলবা, যেভাবে চাইবা সেভাবেই হবে। তো এখন প্রবলেম হচ্ছে, নির্ধারিত অনেকেরই 12টার পরে দেখা যাচ্ছে অনেক প্রাইভেট থাকে বা অনেক কিছু থাকে, স্কুলও থাকতে পারে। তো তখন অনেকেই টাইমিং এ হয়তো প্রবলেম হতে পারে। তো ওইটা কেমনে কি করা যায়, সেটা যদি ঠিকঠাক করে ফেলো তাহলে ওকে। নিজের শব্দটা নেগেটিভ ওয়ার্ড। আরটা বলেছিলাম ক্লাস শুরুর আগে, অ্যাটলিস্ট আজকে যে টপিক গুলো আছে লেসন 4, এটা বাংলা অর্থটা পড়ে আসতে বলছিলাম, পড়ছো যারা আছো এখানে? বাংলা অর্থ পড়ছো কিনা? Yes. বাংলা অর্থ পড়ছো? ওকে, আমরা এখনই শুরু করতেছি। মাস্টার বুক 2 কবে আসবে, এটা ব্রাঞ্চ, নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করে তাহলে হবে। হ্যাঁ, স্টার্ট করতেছি এখনই আমরা। তো চলো, 10টা 10 বেশি বেশি বেজে গেছে, 10টা 13। গুড মর্নিং টু অল অফ ইউ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। চলো, তো কিছু ট্যাগ কোশ্চেন নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল? ফিউ যে কথা, ভেরি ফিউ, ভেরি যেহেতু আছে ইন্টেন্সিফায়ার, তাহলে ফিউ তো নেগেটিভই হবে। আর ট্যাগ কোশ্চেন একটু আলোচনা করিনি, কারণ অনেকেই প্রশ্ন করতেছে ট্যাগ কোশ্চেন নিয়ে। আমার গত ক্লাসে হয়তো কিছু টপিক বাকি ছিল, বলো আর কি প্রশ্ন ছিল। ইউসা বলেছে শার্পলি নাকি শার্প হবে। শার্প যদি দিতাম সামনে থাকলে, মানে অ্যাডভার্ব না হিসেবে ইউজ করলে, তাহলে আমি শার্প দিতে পারতাম। শার্প এট 10 10 10 এরকম যদি বলতাম তাহলে হইতো। আচ্ছা, গুড মর্নিং এগুলো বলছে। কোনো ডায়লগ যদি থাকে, ধরো গুড মর্নিং বা থ্যাংক ইউ, এগুলো সব অ্যান্সার কত ডোন্টাই, কি বললাম, এগুলো সব অ্যান্সার কত তুমি ডোন্টাই, ডিটা স্মল দেওয়া লাগবে, ডোন্টাই দিবা। সেটা যদি থাকে গুড মর্নিং, গুড মর্নিং, তারপর থ্যাংক ইউ, তারপর হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ। কেন? কারণ যদি বুঝো যে এই যে যেগুলো বলতেছে এগুলো কোনো স্পিচের অংশ, কোনো স্পিচের অংশ, কোনো স্পিচের অংশ, এবং বাক্যগুলো কেমন থাকে, আই সে গুড মর্নিং, আই সে থ্যাংক ইউ, আই সে হ্যাপি বার্থডে টু ইউ, তাহলে অ্যান্সার কিন্তু ডোন্টাই, সবগুলো অ্যান্সার ডোন্টাই দিয়ে দিবা। নামের ট্যাগ কোশ্চেন অনেকগুলো হয়। আচ্ছা, নাইদার নর আইদার অর, ওকে এটা বলতেছি। ব্যাপারটা হচ্ছে এখানে আইদার অর, ধরো আইদার হি অর দে, তো ভার্বটা কেমনে হলো, আইদার অর থাকলে সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হয়, ওয়েন্ট, দেয়ার। ট্যাগ কোশ্চেন কাকে নিয়ে হবে, সেকেন্ড সাবজেক্টের সাথে ভার্ব হইলো, আবার ট্যাগ কোশ্চেন তাকে নিয়েই হবে আসলে, এটা হচ্ছে কনটেক্সট। তো আইদার অর তো হ্যাঁ বা চোখে আছে, আর নাইদার নর কি আছে, সো নাইদার আই নর হি ওয়েন্ট দেয়ার, তাই তো? তাহলে আইদার নাইদার যদি থাকে তাহলে কি হবে, সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, তার সাথে ম্যাচ করে ট্যাগ হবে, তাহলে দ্বিতীয়টা সেকেন্ড সাবজেক্ট। তাহলে আইদার অর নাইদার নর বা শুধু অর থাকলে তাও সেকেন্ড সাবজেক্ট। তারপরে নট অনলি বাট অলসো, সেম, নট অনলি বাট অলসো, ঠিক আছে। আইদার, তাহলে এই চারটার মধ্যে কি হবে, সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, তার সাথে ম্যাচ করে ট্যাগ হবে। এন্ড দেন তাহলে প্রথমটা কোনটা কোনটা হবে, সেটা যদি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, accompanied by, তারপর হচ্ছে and not, শুধু with, including to, in addition to, এবং শেষটা হচ্ছে লাইক। এগুলো থাকলে কি হবে, ফার্স্ট যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, তার সাথে ম্যাচ করে ট্যাগ হবে। যেমন আমি যদি বলি আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, তাহলে বলো ট্যাগ ওয়েন দেয়ার, এরকম কিছু একটা বাক্য বললাম, তাহলে ট্যাগ কোশ্চেন কাকে নিয়ে হবে, প্রথম যে সাবজেক্ট আছে এখানে, এগুলোর আগে যে যে সাবজেক্ট গুলা বসবে ওদেরকে নিয়ে আসলে কি হবে, ট্যাগ কোশ্চেন হবে। দেখো এবার ক্লিয়ার হয়েছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কম্পাউন্ড সাবজেক্ট বলে এটাকে, হু কেয়ারস। এটা ক্লিয়ার কিনা, সবাই কনফার্ম করো। আচ্ছা, তারপরে আর কি প্রশ্ন ছিল, নোবডি। আচ্ছা, নো নো, শুধু ওয়ানের কথা বলতেছে, শুধু ওয়ানের কথা কি, এটা তো অনেক, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এরকম কিছু একটা ছিল মনে হয়, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু, তারপর হচ্ছে ওয়ান্স ডিউটি। এখন এটা নিয়ে অনেক অনেক কি বলে, অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক কমেন্টস আছে, অনেক টিচার সাপোর্ট করে না। তবে হ্যাঁ, ওয়ান থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু পার্সনকে বুঝাইছে, তাহলে এটা কি করবা, দে ইউজ করবো, শেষ। ওয়ান না দিয়ে দে ইউজ করবা, শেষ। তাহলে ওয়ান থাকুক অথবা এভরি ওয়ান থাকুক, এভরি ওয়ান অথবা পড়াইছিলাম তো মনে হয়, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে বডি, BODY বডি, আর থিং। তাহলে ওয়ান এবং বডিতে যদি পার্সনকে রেফার করলে কি হবে, পার্সনকে রেফার করে দে হবে, আর থিংকে রেফার করলে কি হবে, ইট হবে। এই ছিল কনটেক্সট। সো ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এটা অনেক জায়গাতে ওয়ান দিয়ে করছে, অনেক জায়গায় দে দিয়ে করছে। সো মেজরিটি অফ দ্য টিচার্স দেখা যাচ্ছে দে দিয়ে কে সাপোর্ট করে, কারণ এটা অনির্দিষ্ট ইনডিফিনিট প্রোনাউনকে রেফার করার কারণে এটাকে দে ইউজ করতেছে। ইউনিটি স্ট্রেংথ ইজন্ট ইট। আচ্ছা, আরেকটা কথা আছে, একটা কোশ্চেনের ব্যাপার স্যাপার আছে, ধরো দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান। প্রথমত কোন একটা বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকলেই হবে না, এটা মাথায় রাখবা। আবার বলি, কোন একটা বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকলেই হবে না। এখন আমি তোমার যদি একটা প্রশ্ন করি যে নো ইজ এ ওয়ার্ড, বলো তো এটা ট্যাগ কোশ্চেন কি হবে, নো ইজ এ ওয়ার্ড, এটা কি দুইটা যে কোনো একটা হবে, এটা কি ইজন্ট ইট হবে নাকি ইজ ইট হবে, জানো? নো ইজ এ ওয়ার্ড, হ্যাঁ হু কেয়ারস এর পরে আসতেছি। তো ইজন্ট ইট কেন দিলা, তার মানে একটা নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্স থাকলেই হবে না, এটা কি করতে হবে, এটাকে তোমার ওয়ার্কআউট করতে হবে, এটা সেন্টেন্সের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে এটা হবে না। তাহলে নো ইজ এ ওয়ার্ড, এখানে নো দিয়ে নেগেটিভ কোনো সেন্স মেকআপ করছে না, তো তাহলে এই বাক্যটা কি হ্যাবাচকে আছে, তাহলে বাক্যটা হ্যাবাচক হলে তাহলে অ্যান্সার নাবাচক হবে। কিন্তু যদি বলতো এরকম দেয়ার ইজ নো ওয়াটার,
তাহলে এই বাক্য যেহেতু নো এর এখানে নেগেটিভ সেন্স এখানে আসতেছে, তার মানে এটা নেগেটিভ। তাহলে অ্যান্সার তোমার হ্যাঁ বাচক অ্যান্সার করতে হবে। তখন অ্যান্সার ইজ ইট হবে। ইজ ইটটা তো হবে না, ইজ দেয়ার হবে। এটা ইজ দেয়ার। বুঝছো কিনা বলো এটা? তো থাকলেই হবে না সেন্টেন্সের মধ্যে, সেটা কি ওয়ার্কআউট করতে হবে। তাহলে ক্রিয়েটিভ আর সেকেন্ড টু নান। তোমার কাছে আমার প্রশ্ন, সেকেন্ড টু নান মানে কি? এটা অর্থ কি সেকেন্ড টু নান? সেকেন্ড টু নান এখানে কি নানের একা একা অর্থ আছে নাকি এটা একটা ফ্রেজ? সেকেন্ড টু নান শব্দটা মানে কি? এটা হচ্ছে অদ্বিতীয়, এটাকে বলা হয় অদ্বিতীয়। তাহলে নানের কি সরাসরি কোনো অর্থ আছে? যদি অর্থ না থাকে তাহলে এবার বলো বাক্যটা কি হওয়া উচিত? যদি নেগেটিভ থাকে নাকি থাকে না সেটা চিন্তা করে আগে বলো। নেগেটিভ কি আছে? ভাই বিপরীত বিপরীত শব্দ কখনোই নেগেটিভ না, এটা মাথায় নাও। আবার বলি, বিপরীত শব্দ কখনোই নেগেটিভ না। কেন? কোন একটা বাক্যের মধ্যে দুইটা নেগেটিভ কখনো একসাথে হয় না। এখন আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, লজিকগুলো ভালো করে বুঝো। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে আমি যদি বলি এটাকে নেগেটিভ করো, তাহলে তুমি কি করো? ম্যান ইজ নট ইমমর্টাল, MORTL। এখন ইমমর্টাল যদি একটা নেগেটিভ ওয়ার্ড হইতো, তুমি তার আগে আরেকটা নট বসাইতে পারতা? বলো, তাহলে কি বিপরীত শব্দকে নেগেটিভ ওয়ার্ড বলা যাবে? গেট থ্রু দ্য লজিক্যালি চিন্তা করো। ঠিক আছে, হি লেট মি ডু দা ওয়ার্ক পড়ানো হয়েছে, লেট পাস্ট টেন্স আছে, এটা ডিডন্ট হি। ইওয়ান এর সেন্টেন্স মেকিং কেমনে করবো? ইওয়ান এর সেন্টেন্স মেকিং করতে হলে দুইটা জিনিস জানা লাগবে, একটা শব্দের অর্থ জানা লাগবে, আর গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, এগুলো মেনটেন করা লাগবে। ইউ হি অ্যান্ড আই থাকলে দে, ইউ হি অ্যান্ড আই থাকলে এক কথা প্রকাশ করলে ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, কি হবে? তুমি, সে এবং আমি মানে কি? আমরা। তাহলে এটা পুরোটা মানে হচ্ছে আমরা। আমরা মানে কি? তাহলে এখানে উই হবে, উই। আই থাকলে এখানে উই হবে, কারণ আমি নিজে তো এখানে আছি। হু কেয়ার্স? ভালো প্রশ্ন, লজিকগুলো ভালো করে বুঝো। হু কেয়ার্স এর অ্যান্সার তোমার বিভিন্ন বইতে পাবা ডু দে। এটা কিন্তু ভাই ভাই ধরে ডু দে কেন হইলো? প্রথমত হু কেয়ার্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্ট। হু কেয়ার্স মানে কি? কে পাত্তা দেয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিজেই তো একটা প্রশ্নবোধক বাক্য, তো ট্যাগ কোশ্চেন আবার কেন অ্যাড করবো? একটা প্রশ্নবোধক বাক্যের মধ্যে আবার প্রশ্নবোধক কেন? রাইট, তাই তো লজিক। তাহলে হু কেয়ার্স আমরা কখন বলি? কে পাত্তা দেয়, তার মানে বাক্যটা কখন আমরা বলি? তোরে কে পাত্তা দেয়, তার মানে এই বাক্যটা মানে কি? নোবডি কেয়ার্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আসে এটার ইকুইভ্যালেন্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বিল্ড আপ করতে। তাহলে হু কেয়ার্স মানে কি? এটা মানে তোমার হচ্ছে নোবডি কেয়ার্স। পড়ানো হয়েছিল নোবডি কেয়ার্স, তো নোবডি কেয়ার্স কে পার্সনকে রেফার করছে, এখানে দে হইলো এটা। আর নোবডি তো নেগেটিভ, কেয়ার্স তাহলে এখানে দের সাথে কি হবে? ডু হবে। আবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো ট্যাগ কোশ্চেন হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিজেও একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য তো আমি ট্যাগ কোশ্চেন করতে পারবো না, করতে গেলে কি লাগবে? এটা ইকুইভ্যালেন্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে নিতে হবে। তাহলে হু কেয়ার্স তার মানে কি? নোবডি কেয়ার্স, কেউ পাত্তা দেয় না, ডু দে। ক্লিয়ার? সরি ডোন্ট আই, একটা একটা ওয়ার্ড পাইলে ডোন্ট আই, হার্ডলি নেগেটিভ। অনেকেরই ইংলিশ ক্লাস ধরতে সমস্যা হয় কেন? আমি কিছু কথা বলি। প্রথমত, আগে পারফেক্টলি 100% করতে গেলে কি করা লাগবে সবকিছুতে? প্রথমত, ফার্স্ট পেপার যেটা আছে, ধরো আজকে যে লেকচারটা হবে সবাই তো জানো, ফার্স্ট পেপারে এটা বাংলাগুলো ভালো করে আগে পড়ে ফেলবো। তো বাংলা পড়ে ফেলে কি হবে? আমি ক্লাসের দিকে বাংলা দিকে এত বেশি ফোকাস করবো না। আমি ফোকাসটা করবো কই দিকে? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামারের দিকে ফোকাস করবো। তো এই গ্রামারের দিকে ফোকাস করলে কি হবে? তোমার এখানে অনেকগুলো জিনিসই তোমার ইম্প্যাক্ট করবে। এক, তোমার গ্যাপ, ফিলিং দ্য গ্যাপস, সেটা হচ্ছে উইথ ক্লোজ এর মধ্যে হেল্প করবে। উইথ ক্লোজ, তারপর হচ্ছে উইদাউট ক্লোজ, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো তো আছেই। পার্টিসিপেটিভ অ্যাকশন, ইভেন তোমার এখন রাইটিং এর ব্যাপক হেল্প করবে। রাইটিং তুমি তো এখন বুঝতেছো না, পরে বুঝবে রাইটিং এ যে কিভাবে হেল্প করতেছে গ্রামারের দিকে ফোকাস করলে। তাহলে কি করবা? সবাইকে যে প্যাসেজ থাকবে এটা নিজের আগে বাসায় পড়ে ফেলবা, কারণ বাংলা অর্থ দেওয়াই আছে। বাংলা পড়ে ফেলে আমি গ্রামারের দিকে ফোকাস করতে পারবো, সবাই গ্রামারের দিকে ফোকাস করতে পারবা বেশিরভাগ ক্ষেত্রে। দেন কি করবা? ক্লাস ধরো শেষ হয়ে গেছে, পুরো ক্লাসটা করলা, পুরো ক্লাস লাইভ করলা, তারপর ক্লাস, তো তারপর ক্লাস নোট তো আমরা পিডিএফ আপলোড করে দিব, তাই তো? পিডিএফ আপলোড করে দিই। এখন পরে যখন তুমি রিভাইজ করতে যাবা, পিডিএফ এর একদম লাস্টের দিকে চলে যাবা। লাস্টের দিকে সেখানে কি থাকবে? সেখানে টপিক, আজকে কি কি আলোচনা করছে, হাইলাইটেড টপিক, ওই টপিক নিয়ে আমি আলোচনা করে দিব এখন থেকে। হাইলাইটেড টপিক,
হাইলাইটেড টপিকগুলো আলোচনা করে দিব আমি এখানে। তো সেই টপিকগুলো ধরে ধরে তারপরে এটার ভিতরে তুমি মানে কি করো, ইনফিল্ট্রেট করো ওইটা টপিকের থ্রুতে। টপিক আনতে যে পুরোটা না পড়ে টপিকের থ্রুতে যদি অ্যাপ্রোচ করলে তাহলে বেশ সুবিধা হবে। তাহলে দেখা যাচ্ছে এটা পুরোটা থেকে তুমি মানে যে মানে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে এই প্রোগ্রামে ভর্তি হয়েছো সেটা ফুলফিল হবে। আদারওয়াইজ কোনো একটা যদি এখানে মিস করো তাহলে কিন্তু 100% আউটকাম কখনই পাবো না। আর পরীক্ষা তো কেমন হবে বুঝতেই পারছো, 20 মার্কের মধ্যে অনেকে হয়তো ভালো করতেছো, অনেকে হয়তো করতেছো না। তো না করার অন্যতম কারণে যে এই প্যাটার্ন বা মানে এরকম এই সিকোয়েন্সিয়ালি মেনটেন করতে হবে। আর একটা কথা, আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 7-8 প্রবাবলি, 4 নাম্বার বা 5 নাম্বার। তো তার আগে তার অনেকগুলো ক্লাস হয়েছে, কেউ একটা মিস করেছো আবার এখানে আসছো। আমি বলছি যে আমার ক্লাসগুলো করতে হলে বা বুঝতে হলে কি করতে লাগবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন না করে তুমি বুঝবো না, কারণ কত ক্লাসে এটা কনসেপ্ট পড়ে সেটা আবার এই ক্লাসে আজকে পড়াবো না, তো মাথার উপর দিয়ে যাবে। সো যারা অনেকেই মিস করতে পারো, অনেকেরই ভ্যালিড রিজন থাকে, অনেকে অনেক কিছু থাকে, করতে পারো না, বা নতুন অনেকে ভর্তি হইছো। সো একটা কথাই বলবো, ক্লাসগুলো কন্টিনিউশন মেনটেন করে করবা, না হলে তুমি টপিক ধরতে পারবে না। সো এবার বলো, কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিট প্রশ্ন নিবো, তারপরে আমরা অ্যাপ্রোচ করবো। দ্য জুরি কেম আনএনিমাস ডিসিশন, এগুলো সব পড়ানো হয়েছে। নীল, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, ফিউ নেগেটিভ আলোচনা করা হয়েছে, ডাজ হি দিলে হবে পড়ানো। এই গেট নিয়ে আলোচনা করা হয়েছে, যেহেতু এই শর্ট ফর্ম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গেট এখানে পাস্ট পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটি আছে। সো ক্যান কুড শুড যে কোনো একটা দিলেই হবে। একজন বলছে হার্ডলি সেলনম, এগুলো কেন নেগেটিভ? বা এগুলো অর্থ হচ্ছে নট ভেরি অফেন। নেগেটিভ নিয়ে কত ক্লাস আলোচনা করা হয়েছে না বলো? আলোচনা হয়েছে নাকি? হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, এগুলো এগুলো শব্দগুলো অর্থ কি? এগুলো শব্দগুলো অর্থ হচ্ছে নট ভেরি অফেন, খুব প্রায়ই না। তার মানে এটা সেন্স ইন্ডিকেট করতেছে এখানে নেগেটিভ, তো এখানে এগুলো নেগেটিভ হয়। একজন প্রশ্ন করছে ফার্স্ট এ নো থাকলে আমি বুঝতে পারি না। ভাই ফার্স্ট এ নো থাকলে বুঝার কি বা দরকার আছে? আমি বলি যে নো, নো হি ওয়াজ প্রেজেন্ট, নো হি ওয়াজ প্রেজেন্ট। এই যে কমা দিয়ে সেপারেশন করিয়ে ফেলছে, কমা দিয়ে সেপারেশন করলে নো এখানে কাউন্ট হবে না, তো হবে এটা নিয়ে কাউন্ট হবে। যেটা সাথে ট্যাগ মানে তো যুক্ত করা, যার সাথে যুক্ত আছে সেটা নিয়ে হবে। প্রোভাইডেড মানে হচ্ছে ইফ। নাথিং ইজ এ না, কি নাথিং ইজ এ নো টু মি, ইজ ইট? ফিউ এফ ইউ তার পড়াবো না, ফিউ এফ এ যথেষ্ট পড়ানো হয়েছে। এই কারণে বলে আগের ক্লাস না করলে এরকমই হবে। আগের ক্লাসগুলো পড়ো না কেন? আগের ক্লাসগুলো করছো না কেন? আগের ক্লাসে ফিউ এফ আমি পড়াই নাই। অরিক ওয়াহাব বারবার ভয়েস চেঞ্জের প্রশ্ন আনতেছে কেন? যখন এটা এই তোমাদের এখানে অনেকে আছে, যখন যেটা পড়ে এদিকে লক্ষ্য রাখো না, পরে যখন ভয়েসে যাবো পরে দেখবে এগুলো যখন পরীক্ষায় পারবে না, পরে দেখবে সমস্যা হবে। যখন যেটা পড়ে সেটা পড়ো না, এটা খুবই সমস্যা, একটা বড় একটা প্রবলেম। বোথ এন্ড এর ক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে, বোথ হি এন্ড আই দুজনকে নিয়ে হবে এখানে। প্রোভাইডেড মানে ইফ। এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন কেমন হবে? আচ্ছা, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, দেখো কি করুন, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের পার্ট। তাহলে হোয়াট এ পিটি, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পরে সাবজেক্ট এবং ভার্ব থাকে, হোয়াট এ পিটি ইট ইজ, এরকম থাকে। তাহলে এই কারণে এটা কি হবে, এটা হচ্ছে ইজন্ট ইট। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন আমরা কেমনে করব? এটা শব্দের বাক্যের শুরুতে না, বাক্যের শেষের দিকে দেখবা কি থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে। ঠিক আছে? হাউ ফাস্ট, হাউ ফাস্ট দ্য বার্ডস ফ্লাই, কি হবে? কই আছে বলো? এক্সক্লামেটরি সেন্টেন্স কেন দেয় না? কারণ এটা ট্যাগ কোশ্চেন, তো এখানে কমা কমা দিয়ে দিচ্ছে। হাউ ফাস্ট দ্য বার্ডস ফ্লাই, কি হবে? এটা শেষের যে পার্টটা নিয়ে হবে, তাহলে ডোন্ট দে। এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ। আর উদয় বানান ভুল করছো, বানান ঠিক করো আগে। দা মাদার রোজ ইন হের, এগুলো আলোচনা করা হয়েছে। এফার দিন এন্ড নটের কনটেক্সট আলোচনা করে ফেলছি। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ এখন আসছে না। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ যে 5টা ভাবে 5টা রুলস দিয়ে পড়াইছি, ওগুলো না পড়লে তো সমস্যা। কত ক্লাস না করে এসে বললাম তো, এনে পড়লে তো সমস্যা। নতুন টপিক পড়াবো আজকে। কত ক্লাস, এই যে যারা প্রশ্ন করতেছো, যারা যারা ছিলা,
গত ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স পড়াই নাই 5 ভাবে, তো সেটা না পড়লে তো দোষ কার বলো? দোষটা কার? লেটস নে সব পড়ানো হয়েছে, এগুলো সব পড়ানো হয়েছে। তুমি যদি রেগুলারিটি মেনটেন না করে পড়তে আসো, আবার যদি আগের গুলা জিজ্ঞেস করে আমি বলতাম সময় থাকলে, কিন্তু নতুন টপিক তো আছে। কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ এরা আজকে না। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ট্যাগ বুঝতে হলে আগে সেন্টেন্স চিনা লাগবে। তুমি কি চিনো কোনটা কমপ্লেক্স বা কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? আমি হুট করে বলে ফেললে হবে না। এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড টেন্সের যে ট্যাগটা, এটা আমি কখনো ট্যাগ কোশ্চেনের সাথে পড়াই না। আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আছে, সেখানে যখন পড়াবো তখন এটা পড়াই দিই। কারণ তোমার সেন্টেন্স তোমার আইডেন্টিফাই করা লাগবে তো, ওয়েদার দিস ইজ কমপ্লেক্স অর কম্পাউন্ড। কারণ আমরা যে বাক্যগুলো পড়তেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হলো সিম্পল সেন্টেন্স। তো পরীক্ষাতে কমপ্লেক্স ও কম্পাউন্ড তুমি যদি সেন্টেন্স না চিনো, তুমি তো ইয়ে করতে পারবে না। সেন্টেন্স চিনা লাগবে। আমি একটা বলেই ফেললে যদি এখন যদি বলি যে তোমার প্রিন্সিপাল ক্লজ দিয়ে হবে, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে হবে না, তুমি বুঝবে না তো এটা কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট, তাকে বুঝতে হবে। ফিজিক্যাল কাজ যখন হয় তখন এটা এরকমই করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতেছে, কমন দেখা যাচ্ছে, আই হোপ এর কথা বলতেছে। আই হোপ ইউ আর ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো। তো এটার অ্যান্সার কি হবে? এরকম কিছু ভার্ব আছে, এই ভার্বের কোনো ট্যাগ কোশ্চেন হয় না। আই হোপ, থিংক, গেইস, ঠিক আছে, তারপরে প্রপোজ। তো এগুলো কি হয় না? এগুলো কোনো ট্যাগ কোশ্চেন হয় না, কোনো ট্যাগ কোশ্চেন হয় না। কেন? কারণ আমি যদি বলি আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো, তাহলে আমি আশা না করলে তুমি কি খারাপ হয়ে যাবে একদম? তারপর আই থিঙ্ক হি ইজ অনেস্ট, আমি মনে করি সে সৎ, তাহলে আমি মনে না করলে সে কি ডিসঅনেস্ট হয়ে যাবে? তার মানে এইসব ভার্বের বাক্যের মধ্যে কোনো দাম নাই যদি এরকম থাকে। বাট দাম থাকবে কখন? যদি বাক্যটা এরকম থাকতো যে আই হোপ দ্যাট হি উইল ডু গো দেয়ার, তখন কিন্তু আবার এই ভার্বগুলো নিয়ে হবে। তার মানে আমি যদি এখানে একটা দ্যাট ক্লজ ইউজ করি, দ্যাট যদি যুক্ত হয় বাক্যের মধ্যে, তখন কিন্তু আবার এইসব ভার্ব নিয়ে আবার ট্যাগ কোশ্চেন হবে। এটা জানা লাগে, এটা বুঝতে হলে আবার কি জানা লাগবে? তোমার কমপ্লেক্স সেন্টেন্সের কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বুঝো না, এখন আমি বললে দ্যাট থাকলে এটা হবে, দ্যাট না থাকলে এটা হবে, লাভ নাই তো, কারণ তোমার তো কমপ্লেক্স সেন্টেন্স চিন্তা ধারণা থাকা লাগবে। এই কারণে বারবার বলতেছি, রুলস অন্ধের মতো রুলস পড়ো না, তাহলে এগুলো কিন্তু হিতে বিপরীত হবে। দ্য মাদার রোজিনা, এটা পড়ানো হয়েছে। রাজ, রাজীব, মুনি ওয়েন্ট দেয়ার, দে হবে এটা। পেসিভের ট্যাগ কেমনে হবে? ভাই পেসিভ যখন হবে তার তো সাবজেক্ট আছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, আই ডু দা ওয়ার্ক, তাহলে দা ওয়ার্ক ইজ ডান বাই মি। এটা কোশ্চেন কেমন হবে? দা ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে ইজন্ট ইট? প্যাসিভের সময় অবজেক্ট সাবজেক্ট হবে, ওই বাক্যটা নিয়েই হবে। মেইন তো সাবজেক্ট নিয়ে হয়, অবজেক্ট তো হয় না কোনো বাক্যে। মে থাকলে মেইন হবে। একজন প্রশ্ন করছে আইদার অফ দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসাইনমেন্ট, এটা ডু দে হবে, কারণ আইদার এখানে বুঝাচ্ছে দুজনকে বুঝাচ্ছে। আইদার অফ দ্য স্টুডেন্টস সেন্টেন্সের কনটেক্সটে আইদার মানে কি দুজনের যে কোনো একজনকে বোঝায়, এখানে ভার্ব সিঙ্গুলার হয়, বাট নিতে হবে দুজনকে এখানে। ইট ইজ হাই টাইম বুঝতে হলে তোমার কমপ্লেক্স সেন্টেন্স জানা লাগবে। কংগ্রাচুলেশন, একটা শব্দ বললামই তো, ডোন্ট দে, একটা শব্দই বললাম যে ডোন্টাই দিবা সব এগুলো। তাসলিম প্রশ্ন করছে হু কেয়ারস এর ডাস কেন হইল না? আলোচনা হয়েছে, এটা কেন হয়নি? স্টুডেন্ট স্টাডি উইন্স এর প্রভাবের মধ্যে উইল ইউ বাউন্ট ইউ দিবা না, প্রভাবের মধ্যে ইজন্ট ইট, দে নিড নট, বহুত আলোচনা হয়েছে, নিড নিয়ে বহুত আলোচনা হয়েছে। আগের আলোচনাগুলো না এসে এখন যদি দেখো তাহলে তো সমস্যা। কিউ এন্ড এ তো আছে, কিউ এন্ড এ তো প্রশ্ন করো না, ক্লাসে যে করতেছো কিউ এন্ড এ তো প্রশ্ন করো না, করো না কোর্স এগুলা? বা যারা যে প্রশ্নগুলো করতেছো গত ক্লাসের লেকচার কি খুলে দেখছিলা যেগুলো আলোচনা হয়েছে? এখন তো মনে হয়। ঠিক আছে, আজকে লেকচারে যাবো আমরা। এটা এটা খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, পরীক্ষা আসার মতো। এটা খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, বারবার বলতেছি। আমাকে একটু জানাবা তো, কি কারা কারা এটা বাংলা পড়ে আসছো দেখি। শুধু তো আমাকে প্রশ্ন করো, আমি এক প্রশ্ন করি, কারা কারা বাংলা পড়ছো? না পড়লে তো, না পড়লে তো কার সমস্যা বলো? তোমারই সমস্যা।
বলি তো, কথা বললে তো শোনো না, যখন কথা বলি তখন তো শোনো না। এই যে অনেকেই এখানে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে বাংলাই পড়ে নেই, বাট বলছিলাম, বারবার বলছিলাম, আজকেও বলতেছি, নেক্সট টাইমে ফার্স্ট পেপারে অ্যাটলিস্ট বাংলাগুলো পড়ে আসবে। এতে করে কি হবে, তোমার নিজের সুবিধা হবে, আমার কোনো সুবিধা নাই। বিলিভ মি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, তুমি যদি ভালো করো, ইটস ফর ইউ, নট অফ মি, আমার জন্য কিছু নাই। তুমি হয়তো ওই সময় ভালো করলে হয়তো ক্রেডিটটা দিবা, উদ্ভাস পড়ছিলাম, এটা ভালো হয়েছে। বাট আল্লাহ না করো তুমি যদি খারাপ করো, এটা কার কষ্ট লাগবে? তোমার লাগবে, অন্য কারো লাগবে না কিন্তু এটা। সো নিজের ভালো বুঝতে শিখো। ইউ গেটিং ওল্ড, বড় হচ্ছে, বয়স হচ্ছে কিন্তু এটা। একজন বলছে ভাই বাংলা কোথায় পড়বো? মাস্টার বুক কি কেউ খুলে দেখছো এই পর্যন্ত? যারা প্রশ্ন করতেছো, আমাদের যে মাস্টার বুক দেওয়া হয়েছে, মাস্টার বুকের মধ্যে বাংলা প্রত্যেকটাই, ধরো আই হ্যাভ নট সিন দ্য হিমালয়, এরপরে বাংলা অর্থটা লিখে দিয়েছি। পড়ে দেখছো কখনো? দেখছো? তো খুলে তো দেখো নাই বা পড়ো নাই, তো এখন জিজ্ঞেস করতেছো বাংলা অর্থ কই থেকে পড়বো? অনেকে জিজ্ঞেস করো রাগ হচ্ছি কেন? রাগ হওয়ার কথা না। বলার পরে তুমি যদি না শোনো, পরে যদি আবার সেই প্রশ্ন যদি আমি তুমি তোমার যদি কেউ বারবার করে, তোমার কি ভালো লাগবে? তোমার একটা জিনিস বলছি যে এটা করো, তুমি এটা করো নাই, সময় মতো এটা করো নাই, পরে এটা আবার জিজ্ঞেস, এই প্রশ্ন আবার করতেছো, আবার শুধু একবার না অনেকবার, বারবার স্প্যামিং করতেছো। নিজেই চেক করে দেখো, নিজেই ভাবো কি হইতে পারে আসলে। মাস্টার বুকটা এমন ভাবে, আমাদের বইয়ের নামটাই মাস্টার বুক, কেন দিছি এটা? মাস্টার বুক কেন দিছি? মাস্টার কেন দেওয়া হয়েছে? সবসময় তো আমরা বাংলা অর্থ এগুলো পড়াইতে পারবো না, তুমি নিজে যেন এটা করে ফেলতে পারো। অ্যাটলিস্ট তোমার বেসিক যদি মোটামুটি স্ট্রং থাকে, গ্রামারের বেসটা যদি অনেক স্ট্রং থাকে, তুমি বাংলা পড়ে এটা শেষ একা একা করে ফেলতে পারবো। এই কারণে মাস্টার বুকের নাম দেওয়া হয়েছে। খুলে তো দেখো না এটা হয়তো বা। ঠিক আছে, পড়তে যাই আমরা এটা। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস। তাহলে হিমালয়, হিমালয় পর্বত শৃঙ্গ বা পর্বতমালা যে বলতেছে, এখানে এটা প্লোরাল দিছে এবং আর্টিকেল দা দিছে। আই হ্যাভ নট সিন, আমি কি দেখি নাই? হিমালয় পর্বতকে দেখি নাই। বাট আই হ্যাভ সিন শেখ মুজিব, আমি শেখ মুজিবকে দেখেছি। ইন পার্সোনালিটি, ইন আছে এখানে, তাহলে ইনের পরে পার্সোনালিটি কি হওয়া উচিত? আশা করি বুঝতেই পারছো। প্রিপোজিশনের পরে কি হয়? টি ওয়াই থাকলে বুঝতে পারছো। এন্ড ইন কারেজ, আবার ইনের পরে কারেজ দিছে, এটা কি হবে সেটাও বুঝতে পারছো আশা করি। দিস ম্যান ইজ দ্য হিমালয়াস। এবং ইন পার্সোনালিটি, ব্যক্তিত্বের দিক দিয়ে এবং সাহসের দিক দিয়ে, দিস ম্যান ইজ দ্য হিমালয়াস, এই মানুষটা হচ্ছে একটা হিমালয় পর্বত। হিমালয় পর্বত কেন তুলনা করছে দেখো, আই হ্যাভ দাস হ্যাড দ্য এক্সপেরিয়েন্স, আমার এইভাবে একটা অভিজ্ঞতা আছে। এটা দেখো, এই বাক্যটার কনটেক্সট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে একটা মেইন ভার্ব। তাহলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে কি হয়? কি হয়? দাস কি হওয়া উচিত? কারেজ মানে সাহস। অক্সিলারি এন্ড মেইন ভার্বের মাঝখানে কি হয়? মাঝখানে একটা অ্যাডভার্ব হয়, রাইট? তাহলে আই হ্যাভ দাস হ্যাড দ্য এক্সপেরিয়েন্স, তাহলে হ্যাভ হ্যাড আছে, তাহলে হ্যাভ হ্যাড এটা কোন টেন্সে আসলো? হ্যাভ হ্যাড এটা কোন টেন্স? আই হ্যাভ হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? হ্যাভ আছে আবার হ্যাড আছে, এটা প্রেজেন্ট টেন্স। এখন তো তাহলে টেন্স পড়াইতে হবে দেখা যাচ্ছে আমার। পড়াবো, টেন্স পড়াইতে হবে। তাহলে হ্যাভ আছে আবার হ্যাড আছে, তাহলে হ্যাভ এর পরে তোমার ভার্বের, হ্যাড এর ভিত্রি ফর্মটা কি বলো? প্রেজেন্ট টেন্স কি আছে? হ্যাভ এর প্রেজেন্ট টেন্স কি? এটা হ্যাজও হইতে পারে, এটা হ্যাভও হইতে পারে। এটা পাস্ট টেন্স কি হবে? পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল কি হবে? পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তাই তো? এখন আমি যদি বলি যে আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, তো হ্যাড অর্থ, হ্যাভ অর্থ আছে, এটা ঠিক আছে, কিন্তু হ্যাভ এর আবার অনেকগুলো অর্থ আছে। হ্যাভ কে খাওয়া অর্থ হইতে পারে, টেকেন হওয়া অনেকগুলো অর্থ হইতে পারে। তাহলে আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট মানে কি? আমি আমার ব্রেকফাস্ট করেছি। তাহলে হ্যাভ আছে, আবার এখানে ভার্বের ভি থ্রি ফর্ম আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? এটা এটা কনফার্ম হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এগুলো তো শিখতে হবে, কারণ বোর্ড পরীক্ষার প্রশ্ন খুলে দেখো, এই হ্যাভ হ্যাড দিয়ে যে কেমনে প্রশ্ন আসছে, কমপ্লিটিং সেন্টেন্সে প্রশ্ন আসছে, রাইট ফর্ম অফ ভার্বসে প্রশ্ন আসছে, উইথ ক্লোজে প্রশ্ন আসছে, উইদাউট ক্লোজে প্রশ্ন আসছে, এই হ্যাভ হ্যাড এর কনটেক্সট দিয়ে। তাহলে আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, এইটা যেই কথা, আমি যদি বলতাম এটা আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট, একই কথা।
একই কথা, সেম সেম টেন্স কি? অবশ্যই না, অবশ্যই সেম টেন্স না। তাহলে এখানে হ্যাড যেহেতু অক্সিলারি আছে এবং পাস্ট টেন্সে দেওয়া আছে, তার মানে এটা কি? নিচেরটা আমরা কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট। আর উপরেরটা কি হবে? এটা কি হবে? এটা হবে তোমার পাস্ট পারফেক্ট। তো স্পষ্ট ধারণা থাকা লাগবে, টেন্স নিয়ে তো খুব ভালো ধারণা থাকতে হবে। টেন্সের উপরে তো সবকিছু ডিপেন্ড করে, দুইটা জিনিসের উপর ইংরেজি ডিপেন্ড করে। এক, প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস স্পিচ, এটা ভালো থাকলে তোমার পিছনেই ফিরতে হবে না। দুই, টেন্স। এই দুটো থাকলে তুমি ইংরেজি যতগুলো আইটেম আছে, গ্রামারের আইটেম, বা তুমি সব থেকে যে কোনো দিকে তুমি ইজিলি ড্রাইভ করতে পারবা। এই দুই জায়গায় প্রবলেম মানে সব প্রবলেম। তুমি রুলস দিয়ে বেশি দূর আগানো সম্ভব না, হয়তো এ প্লাস পেয়ে যাবা, এসএসসি তে পেয়ে যাবা, ইন্টারে পেয়ে যাবা, পরে যে জায়গাগুলো দেখতেছো সামনে ওয়েট করতেছে, এগুলাতে কিন্তু দাঁড়াতেই পারবে না। একদম স্টার খাঁটি বাংলায় বলছে, দাঁড়াতেই পারবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। ওকে, তাহলে যেটা বললাম, তাহলে ইনকারেজ দিস ম্যান ইজ দ্য হিমালয়াস, আই হ্যাভ ডাস এইভাবে হ্যাড দ্য এক্সপিরিয়েন্স, তার মানে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। দ্য এক্সপিরিয়েন্স অফ উইটনেসিং, উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষ করা, দ্য হিমালয়াস, সেড দ্য ফিডেল ক্যাস্ট্রো। তো ফিডেল ক্যাস্ট্রোর পরে একটা কমা দিছে, কমা দিয়ে পরে ফিডেল ক্যাস্ট্রো কে, তারপরে দা দেন, এই দেন মানে কি? তৎকালীন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার শব্দটা পুরোটাই দেখতে পাচ্ছি পি ক্যাপিটাল এম ক্যাপিটাল, তাহলে পুরোটাই হচ্ছে তোমার প্রপার নাউন। তো প্রপার নাউনকে মডিফাই করলে এখানে দেনটা কি? দেন একটা অ্যাডজেক্টিভ, তাহলে দেন অ্যাডজেক্টিভ হলে দেনের অর্থ কি হয়? দেন অ্যাডজেক্টিভ হলে দেনের অর্থ কি হয়? দেন, দেনের দিয়ে পড়াইছিলাম, দেন দুইটা পার্টস স্পিচ হয়। দেন, দেন হয় একটা অ্যাডজেক্টিভ, আর দেন হয় একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব আমরা সবাই জানি, অ্যাডভার্ব মানে কি? তারপর, মানে সময় বোঝায়, সময়, অ্যাডভার্ব অফ টাইম, তারপর। আর দেন অ্যাডজেক্টিভ হবে কখন? যখন এটা বাংলা অর্থ হবে তৎকালীন, তৎকালীন পূর্ব পাকিস্তান, তখন সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা কার আগে বসে? এটা নাউনের আগে বসে। এই যে কনটেক্সট। তো যেটা বলতেছিলাম আমরা, দা দেন প্রাইম মিনিস্টার অফ কিউবা ইন 1973। তাহলে দেখো ফিডেল ক্যাস্ট্রো নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে সাবজেক্ট সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটা জানি কি বলে? পড়াইছি এটা, বলো এটা কি বলে? যারা রেগুলার ক্লাস করতেছো তারা এগুলো বুঝবো, আর যারা করো নাই বুঝবো না। খুব সহজ কথা, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা বহুত চিল্লাইছি আমি, বহুত চিল্লানো হয়েছে অ্যাপোজিটিভ না, বহুত পড়ানো হয়েছে। ওকে, আরেকটা প্রশ্ন করেছে এখানে, উইটনেসিংটা কি হবে? নিজেরই প্রশ্ন করো, উইটনেসিং কি হবে? অফ যেহেতু আছে, তাহলে অফের পরে কি থাকে? প্রিপজিশনের পরে কি থাকে? উইটনেসিং এখানে কি হওয়া উচিত? এটা কি জিরান্ড হবে না পার্টিসিপল হবে? প্রশ্ন করা ভালো, আমি বারবার বলি প্রশ্ন করা ভালো, কিন্তু আগে না পড়ে এসে প্রশ্ন করাটা, এটা মনে হয় এখানে ভালো না। এটা মনে হয়, আমি আমি মনে করি এটা ভালো না। তোমার দিক থেকে ভালো না, অন্য কারোর দিক থেকেই ভালো না। অবশ্যই জিরান্ড হবে, জিরান্ড পার্টিসিপল নেই, প্রিপজিশনের কনটেক্সট বহুত আলোচনা হয়েছে, করো নাই, ধরতে পারতেছো না এই কারণে। হোয়েন হি ফার্স্ট মিট বঙ্গবন্ধু, এই হি মানে কে? ফিদেল ক্যাস্ট্রো। ফিদেল ক্যাস্ট্রো যখন বঙ্গবন্ধুর সাথে মিট করেছিল, ফিদেল ক্যাস্ট্রোকে তৎকালীন কিউবার প্রাইম মিনিস্টার ছিলেন উনি, উনি বঙ্গবন্ধু নিয়ে হিমালয়ের সাথে বঙ্গবন্ধুকে তুলনা করেছে। মানে আমি আমি কি হিমালয় পর্বতকে দেখেছি? আমি হিমালয় দেখেছি, আই হ্যাভ নট সিন দ্য হিমালয়, হিমালয় দেখি নাই কিন্তু বঙ্গবন্ধু দেখছি। নেপালে গিয়ে হিমালয় দেখা নাই, কিন্তু দেখো কম্পারিজন গুলা। তার মানে দেখো হিমালয় পর্বতকে বঙ্গবন্ধুর সাথে কি করলো? একদম পার্সনিফাই করে ফেলছে। তার মানে পার্সনিফাই, কোনো বস্তুকে কি করলো? কোনো বস্তুকে, কিন্তু হিমালয় তো আর ব্যক্তি না, তো কোনো বস্তুকে দেখো ব্যক্তি পর্যায়ে নিয়ে গেছে, পার্সনিফাই করেছে, এটাকে বলা হয় পার্সনিফাই। ওকে, তারপর আসো, এটা ভূত বোর্ড পরীক্ষার প্রশ্ন। সাচ ওয়াজ দ্য ইমপ্রেশন বঙ্গবন্ধু লেফট অন দ্য মাইন্ডস অফ ওয়ার্ল্ড লিডার্স। প্রশ্ন হচ্ছে এখানে সাচ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট প্রথম আমাদের পোল আসবে এটা দিয়া, ফার্স্ট লাই। সাচ ওয়াজ দ্য ইমপ্রেশন অফ বঙ্গবন্ধু লেফট অন দ্য মাইন্ড। প্রথম পোলটা আমি লঞ্চ করে দিলাম। সাচ, আন্ডারলাইন শব্দটা আছে এখানে, সাচ, সাচের মধ্যে আন্ডারলাইন করা আছে, পড়ে ফেলে এবং তাড়াতাড়ি অ্যান্সার করে, এটার অ্যান্সার কি হবে? সাচ, such was the impression Bangabandhu left on the minds of world leaders.
শেষ 10 সেকেন্ড। অনেক স্টুডেন্ট অ্যান্সার করতেছে, ভুল করতেছে, অনেক কিছুই হচ্ছে। আমাদের ভিডিও কোয়ালিটি একদম ঠিক আছে, পারফেক্ট। তোমার নেট সমস্যা, যাদের ভিডিও কোয়ালিটি সাউন্ডের সমস্যা হচ্ছে তোমাদের সমস্যা, তোমাদের দিক থেকে, তোমাদের ইন থেকে প্রবলেম। কারণ আমি দেখতে পাচ্ছি স্পষ্ট সাউন্ড ঠিক আছে, ভিডিও কোয়ালিটি এইচডি দেওয়া আছে আমার এখানে। ওকে, টাইমস আপ, সময় শেষ। আমাদের এন্ড থেকে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছি সাউন্ড কোয়ালিটি এন্ড ভিডিওতে। প্রথমত সাচ লজিক দেখো আগে। প্রথমত এখানে ভার্ব আছে ওয়াজ, তাহলে ওয়াজ যেহেতু একটা ভার্ব আছে, ভার্বের আগের পজিশনটা কার হবে? সাবজেক্ট। তোমাদের পড়াইছিলাম পৃথিবীতে সাবজেক্ট পজিশনে দুইটা পার্সন স্পিচ বসে, সাবজেক্ট বসে দুইটা পার্সন স্পিচ বসে। কারা কারা? একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে এই সাচ কি নাউন হওয়ার কোনো চান্স আছে? না। সাচ মানে কি? সাচ ওয়াজ দ্য ইমপ্রেশন, ওইটা ছিল একটা ইমপ্রেশন, ওইটা ছিল একটা অভিব্যক্তি। তাহলে ওইটা কোনটা? হিমালয়কে নিয়ে বঙ্গবন্ধুর তুলনা, ওইটা একটা অভিব্যক্তি ছিল। তাহলে ওইটা, তাহলে সেই তুলনাটাকে তার মানে কেউ কোনটাকে রেফার করেছে, নির্দেশ করতেছে, তার মানে এটা কি হবে? নাউন নাকি প্রোনাউন? বলো তো দেখি, এটা কি হওয়া উচিত? ভেরি গুড, প্রোনাউন। কি প্রোনাউন? এক্সিলেন্ট, ধরতে পারছো। তাহলে এটা কি? এটা একটা প্রোনাউন। কি প্রোনাউন? ডেফিনিট না ইনডিফিনিট বলো? এটা কি নির্দিষ্ট করে নাই কারে? এই বাক্যের কন্টেক্সটে এটা কি ডেফিনিট নির্দিষ্ট করে নাই কারে? হ্যাঁ, তার আগে তো কথা উল্লেখই আছে, তাহলে ডেফিনিট করতেছে, এটা ডেফিনিট করতেছে। ওকে, ফাইন, ঠিক আছে, চলো দেখি আমরা তাহলে। তাহলে এবার দেখো এখানে সাচ ওয়াজ দ্য ইমপ্রেশন, ওইটা ছিল একটা ইমপ্রেশন, একটা অভিব্যক্তি। বঙ্গবন্ধু লেভ, যেটা বঙ্গবন্ধু ফেলে দিল আর কি, অন দ্য মাইন্ডস, মনের মধ্যে, অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স, যারা পৃথিবীকে তখন রুল করতো, তার দেশকে রিপ্রেজেন্ট করতো, সরকার প্রধান ছিল, ওয়ার্ল্ড লিডার্সদের মনে বঙ্গবন্ধু সেই ইমপ্রেশনটা ক্রিয়েট করেছিল, এটা আর কি। তারপরে দেখি হি ওন্ড, হি ওন দ্য পজিশন, উনি পজিশনটা ওন করেছিল, জয় করেছিল, ইন দ্য হার্ট, হৃদয়ে, অফ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন পড়ানো হয়েছিল এই কনটেক্সট। তাহলে অ্যাক্রস এখানে একটা প্রিপোজিশন, বাই হিজ সেলফনেসনেস, বাই আছে এখানে, তাহলে বাইয়ের পরে এটাই বা কি হবে? এই হিজের কনটেক্সট এটা কি হবে? তাহলে যেহেতু সবগুলা দেখো আবার এখানে সেলফনেসনেস, এটা যে প্যাটার্নে হবে, যে পার্সন স্পিচ হবে, কারেজটাও সেম পার্সন স্পিচ হবে, এন্ড যেহেতু আছে তার মানে গ্রেটনেস, এটা সেম পার্সন স্পিচ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, এটা হয়ে গেছে। তাহলে এই পেজে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ওয়েল এভরিবডি ইজ হিয়ার। ওয়েল একটা ইন্টারজেকশন। ওয়েলের অর্থ যখন বেশ অর্থ আসে, বেশ আসলে তখন ইন্টারজেকশন হয়। সেলফনেসনেস চেক করো, নাউন হবে এটা, এনএডব্লিউএস আছে, ওন্ড একটা ভার্ব, কি ওন দ্য পজিশন, দিস ম্যান কি এই লোকটা, ম্যান শব্দ হচ্ছে নাউন, নাউনের আগে কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে, তাহলে দিস এখানে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে দিস দিয়ে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটাকে ইংরেজিতে বলা হয় তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। হোয়েন ইজ, হোয়েন ফোর্থ লাইনে একটা কনজাংশন, হোয়েন হি ফার্স্ট, হ্যাঁ বলা যেতে পারে। এটাকে এটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। যেসব অ্যাডভার্ব কনজাংশন হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব।
হোয়েন মানে কি বোঝাচ্ছে? সময় বোঝায়। তাহলে সময় বুঝে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু সেন্টেন্সের কনটেক্সটে এটা কনজাংশন যুক্ত করতেছে আবার। এই কারণে ইংলিশ টার্মে এটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। কারেজ অবশ্যই নাউন হবে। পার্সোনালিটি নাউন, টিওয়াই আছে শেষে। শেষের তিনটা ওয়ার্ডের মিনিং কি কি হবে বলে? কারেজ মানে তো সাহস, গ্রেটনেস মানে হচ্ছে মহানুভবতা, আর সেলফলেসনেস মানে কি? পরার্থ, পরার্থপ্রীতি, নিজের কোনো সেলফ, নিজের কোনো কোনো কিছু নেই, অন্যের অন্যের তরে জীবন বিলিয়ে দেওয়া, এরকম। ডাজ একটা অ্যাডভার্ব পড়ানো হয়েছে এগুলা, কারণ মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্বের মাঝখানে যে পজিশনটা, এটা একটা অ্যাডভার্ব হয়। ইন পার্সোনালিটি পুরোটা বললে একটা নাউন, নাউন ফ্রেজ। ইমপ্রেশন একটা নাউন, আই ও এন আছে। গ্রেটনেস আলাদা থাকতে পারে কি? গ্রেট, হ্যাঁ, গ্রেট প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস নাউন হয়। ঠিক আছে। অ্যাক্রস এখানে একটা এখানে একটা প্রিপোজিশন পড়ানো হয়েছে, প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, এই কনটেক্সটে পড়ানো হয়েছে এটা। নাউন বা নাউন ফ্রেজের দুইটা কনটেক্সট হয়, নাউন পড়াইছিলাম। নাউন বা নাউন ফ্রেজের আগে অ্যাডজেক্টিভও বসতে পারে অথবা প্রিপোজিশন বসতে পারে। অ্যাডজেক্টিভ কি হয়? তুমি বাদ দিলে সেন্টেন্সে কোনো সমস্যা হয় না, কিন্তু প্রিপোজিশন বাদ দিলে বাক্যই হয় না। দেখো এখানে অ্যাক্রস বাদ দিয়ে দেখো, সেন্টেন্সই হবে না, এই সেন্টেন্সটাই হবে না এখানে। এটা একজন প্রশ্ন করছে, টিচার ইনবক্সে করলে তো আপনি তো দেখেন না। এখানে স্টুডেন্ট আছে প্রায় কত, 450-র মতো স্টুডেন্ট আছে। এখন অপ্রয়োজনীয় তো অনেকেই প্রশ্ন করে, আননেসেসারিলি। তুমি যদি এখানে এসে দেখতা যে আমি ইন্টেনশনালি করি কিনা, তাহলে বুঝতা। ফ্র্যাকশন অফ মোমেন্টে 40-50টা এসএমএস আসতেছে তোমাদের থেকে, ফ্র্যাকশন অফ মোমেন্ট। ঠিক আছে, এটার মধ্যে তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না আমি। তারপরে এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন ইটস মোড অফ ডিলিং উইথ আদার কান্ট্রিজ। এনি কান্ট্রি মানে যে কোনো দেশকে, তাহলে এই কান্ট্রি শব্দ এখানে একটা নাউন, নাউনের আগে এটা বুঝতেই পারছো অ্যাডজেক্টিভ হবে। হ্যাজ টু ডিটারমাইন মানে ফিক্স করতে হয় বা নির্ণয় করতে হয়। ইটস মোড, ইটস কি হবে? মোড শব্দটা একটা নাউন। অফের আগে কি হবে, অফের পরে কি হবে, পড়াইছিলাম এটা, আশা করি বুঝতেছো। ইটস মোড, এটার মোড অফ ডিলিং, ডিলিং হচ্ছে কাজ করতে, উইথ আদার কান্ট্রিজ, অন্য দেশের সাথে। এটা প্রত্যেকটা দেশকে তার ঠিক করতে হয়। একটা দেশ আরেকটা দেশের সাথে পররাষ্ট্র নীতি বলে, আমার দেশের আরেকটা দেশের সাথে কিভাবে ডিলিং হবে, কিভাবে কাজ করব, মানে মিউচুয়াল রেসপেক্ট বা মিউচুয়াল যে সম্পর্ক, এটা কেমনে আমি কানেক্ট, কেমনে আরো বেশি হাইটেন করব, সেটা আর কি সে কথা এখানে বলেছে। অফ দ্য ওয়ার্ল্ড, এটা ডিটারমাইন করতে হয়, এটা নির্ধারণ করতে হয় বা নিশ্চিত করতে হয় এটা। দ্য কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানটা। অফ আছে, অফের আগে কনস্টিটিউশন বুঝতেই পারছো, অফের পরে বাংলাদেশ ধরা উচিত। কি হবে? অফের পরে 1972, তাহলে এখানে কি বুঝাচ্ছে? যদিও সময় বুঝাচ্ছে, অফের কনটেক্সটে কনফার্ম নাউন হবে এটা। ক্লিয়ারলি রিফ্লেক্টস, রিফ্লেক্টস একটা ভার্ব, যেটা রিফ্লেক্ট করে, প্রতি কি করে, প্রতিফলন করে। যেহেতু ভার্বকে মডিফাই করছে ক্লিয়ারলি, তার মানে এটা একটা অ্যাডভার্ব হওয়া উচিত। দ্য ফিলোসফি মানে দর্শন। ফ্রেন্ডশিপ ফর অল, সবার জন্য বন্ধুত্ব। ম্যালিস টু নান, এটা খুব ভালো একটা লাইন, এই মনে রাখবো এটা। ফ্রেন্ডশিপ টু, সবার জন্য বন্ধুত্ব। ম্যালিস টু নান, কারোর জন্য? ম্যালিস মানে হচ্ছে হিংসা, বিদ্বেষ, নেগেটিভ কোনো কিছু। ফ্রেন্ডশিপ টু অল, সবার জন্য বন্ধুত্ব। ঠিক আছে, শত্রুতা কারোর জন্য নয়। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এটা মনে রাখবো এটা। তারপরে দেখি আমরা বঙ্গবন্ধু লেড, লিডের পাস্ট টেন্স হচ্ছে লেড, এলইডি লেড। এটা কোথেকে আসে? এলইডি লিড। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। বঙ্গবন্ধু লেড নিউ গভর্নমেন্ট, ডিসাইডেড। বঙ্গবন্ধুকে লেড নিউ গভর্নমেন্ট, মানে নিউ গভর্নমেন্টের প্রধান কে ছিল? বঙ্গবন্ধু ছিল, এটাই বলছে এখানে। নতুন সরকারকে লিড দিত। ডিসাইডেড, তার মানে এইটা পুরোটা হলো এখানে কিন্তু সাবজেক্ট। বঙ্গবন্ধু লেড নিউ গভর্নমেন্ট, তার মানে বঙ্গবন্ধু লেড, বঙ্গবন্ধু দ্বারা যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের কথা বলেছে। ডিসাইডের সিদ্ধান্ত নিয়েছিল, টু মেনটেন রক্ষা করতে। ফ্রেন্ডলি কো এক্সিস্টেন্স, ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। কো এক্সিস্টেন্স মানে সহ অবস্থান। সহ অবস্থান মানে কি? কেউ কাউকে বাদ দিয়ে না, দুজনে একসাথে থাকবে। উইথ আদার কান্ট্রিজ, অন্য দেশগুলোর সাথে। বেসড অন দিস প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি? নীতি। এই নীতির উপর ভিত্তি করে। কোন নীতি? যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে কোনো শত্রুতা নাই। বলো, কোন প্রশ্ন আছে কিনা এখানে?
বেসড অন মানে হচ্ছে ভিত্তি করে, প্রিন্সিপাল তো নীতি বললাম। এই যে প্রশ্নগুলো করতেছো না, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি বাংলা অর্থ পড়ে আসো নাই, একদম খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, খুব লিটারালি দেখা যাচ্ছে তুমি বাংলা অর্থই পড়ে আসো নাই। একজন প্রশ্ন করেছে, ভালো একটা প্রশ্ন করেছে, এটা এটা একটা সেন্টেন্স কিনা? অবশ্যই সেন্টেন্স। হ্যাঁ, ফর্মালি একটা বাক্য হইতে গেলে কি লাগবে? অবশ্যই একটা ভার্ব লাগে। কিন্তু বেশ কিছু বাক্য আছে আমাদের, আমরা পড়ছি লাইফে, এগুলো বাক্যের মধ্যে বাক্য হইতে গেলে এটা কোনো ভার্ব লাগে না। কেন? এটা কোনো নীতি বাক্য বা কি স্পেশাল টাইপের বাক্যগুলোতে, যেমন এটা একটা স্পেশাল টাইপের, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এখানে কোনো ভার্ব নাই, এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই। যেমন আরো আরো একটা বাক্য দেখো তো, ছোটবেলায় পড়ছো কিনা, কি? এ সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, পড়ছো এটা? বাংলায় কি বলে? বিওডিওয়াই। বাংলায় কি বলে? সুস্থ দেহে সুন্দর মন, সুস্থ দেহে সুন্দর মন, এটা একটা সেন্টেন্স। তো এখানে ভার্বটা কই বলো? এই বাক্যটার মধ্যে ভার্ব কই? কোএক্সিস্টেন্স মানে সহাবস্থান, তার মানে এটা বিপরীত শব্দ কি বলতে পারো? শত্রুতা, এনিমিটি বলতে পারো। ঠিক আছে, ফাইন, আশা করি বুঝছো এটা। ফ্রেন্ডশিপ ফর অল ম্যালিস টু নান, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে, ম্যালিসের পরে টু হয় আর ফ্রেন্ডশিপের পরে ফর হয়। ফ্রেন্ডশিপ ফর অল, সবার জন্য বন্ধুত্ব, ম্যালিস টু নান, কারো প্রতি কোনো শত্রুতা নাই। কোএক্সিস্টেন্স, কোএক্সিস্টেন্স নাউন হবে। কেন নাউন হবে? কারণ ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ। এটা কেন অ্যাডজেক্টিভ? ফ্রেন্ডলি কেন অ্যাডজেক্টিভ? কারণ নাউনের পরে তুমি যদি অ্যালওয়াই যুক্ত করো সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস অ্যালওয়াই অ্যাডজেক্টিভ হয়। কিছু শব্দ বানাও তো এরকম। ওকে, মাদারলি আছে, লাভলি আছে, এই তো বানাচ্ছ, ভেরি গুড। তো আশা করি বুঝে গেছো যে নাউন প্লাস অ্যালওয়াই ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ। কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। আমি তো একবার বলে দিছি, আমি কিন্তু বাংলা অর্থ যে বলি না একদম তা না, কিন্তু বাংলা কিন্তু একবার হইলে আমি বলতেছি। শোনো, আমি কিন্তু তোমাদের ক্লাস 9-10 ক্লাস নেই, 8 ক্লাস নিতেছি, 11-12 ক্লাস নিতেছি। তো ওই দুই ক্লাসের মধ্যে আমাকে এতবার বাংলা পড়ো বাংলা পড়ো বাংলা পড়ো বলতে কিন্তু আমার এত কোনো মানে বলতে হয় না। ইভেন ক্লাস 8-এরও ওরা খুব ঠান্ডা মাথায় বাংলাগুলো পড়ে আসে। এতে করে কি হয়? আমার জন্য সুবিধা হয়, ওদের জন্য অনেক সুবিধা হয়। কারণ এই যে গ্রামার গুলো, যে তুমি এইটার যারা পড়তেছে এইটার ক্লাসে, ওদেরকে শুনো, ওরা কত স্মুথলি যেগুলো বুঝতেছে তোমার কল্পনারও বাইরে। ওই যে এই যে এইটা নাউন প্লাস এটা আমি আরো অনেক এক্সাম্পল দিয়ে বুঝতে পারতাম, বাট আমার কি উত্তর দেওয়া লাগতেছে এখানে? শব্দের বাংলা অর্থ উত্তর দেওয়া লাগতেছে, আমার শব্দের বাংলা অর্থ উত্তর দেওয়া লাগতেছে। আমি বলছি না যে দেই নাই, আমি কিন্তু পড়ানোর সময় একবার একবার হলো বাংলা অর্থগুলো বলে দিচ্ছি। একজন বলছে ক্লাস 8-এর তো অনেক চাপ। নাই, আমাদের তো অনেক চাপ, হ্যাঁ অনেক চাপ। লিড থেকে আসছে, এই লিড হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স হচ্ছে এলইডি লিড। ক্লিয়ারলি একটা অ্যাডভার্ব হবে, ক্লিয়ার একটা অ্যাডজেক্টিভ। তাই তো আমি তো এগুলোই পড়াইতে চাই, কিন্তু তোমরা সেই কোঅপারেট গুলো করতেছো না, তোমরা অনেকেই এখানে সেই কোঅপারেশন গুলো দিতেছো না। যে এলওয়াই দিয়ে দুইটা জিনিস পড়ানো যায়, এলওয়াই এটা কি? একটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই কি হবে? নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ হবে। আরেকটা আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হবে? সেটা একটা অ্যাডভার্ব হবে। এটা ছিল মেজর কনসেপ্ট, ঠিক আছে? এটা ছিল মেজর কনসেপ্ট, নাউন প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব। তাহলে এবার আমরা আজকে প্যাসেজ পড়তে গিয়ে দুটো শব্দ পাইছি। একটা পাইছি আমরা ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলিটা কোত্থেকে আসলো? ফ্রেন্ড থেকে, তাহলে নাউন প্লাস এলওয়াই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আরেকটা শব্দ পাইছি আমরা ক্লিয়ারলি, ক্লিয়ারলি, তাহলে ক্লিয়ার শব্দটা কি? ক্লিয়ার শব্দটা নরমালি একটা অ্যাডজেক্টিভ, আর এলওয়াই তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব হইছে। তাহলে ক্লিয়ারলি একটা অ্যাডভার্ব। কিভাবে বুঝবো ক্লিয়ারলি একটা অ্যাডভার্ব? সেন্টেন্স পড়ে দেখতেছি আমি ক্লিয়ারলি একটা অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে, ক্লিয়ারলি রিফ্লেক্টস ভার্বকে মডিফাই করে, তাহলে এটা অ্যাডভার্ব কনফার্ম হয়ে গেছে এখানে। আর ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ কোএক্সিস্টেন্স শব্দের শেষে ইএনসি থাকলে এগুলো নাউন হয়।
জানি না পড়ছো কিনা এটা। তাহলে এই যে নাউন হয়েছে, নাউনকে মডিফাই করছে এটা, তাহলে এটা কনফার্ম এটা অ্যাডজেক্টিভ। এখন তোমরাই বলো, তুমি যদি অ্যাটলিস্ট বাংলা অর্থগুলো একটু পড়ে নিতে, তাহলে কিন্তু আমার যে আমি বিভিন্ন দিকে কিন্তু ডাইভ করতে পারতেছিলাম, এটা থেকে কতগুলা। তারপর যদি এখন পরীক্ষা যদি শূন্যস্থানে এই জায়গায় দিত, তুমি এটা খুব কনফিডেন্টলি বসাতে পারতা। পরীক্ষা শূন্যস্থানে এই জায়গায় দিলে এটাও কনফিডেন্টলি বসাতে পারতা। চিল্লাই কিন্তু এমনি না, মানে বলি কিন্তু এমনি না, না মানলে আর কি করবো বলো? বলো, আমার আমার পজিশনটা কি ধরতে পারছো? আমি কি বলতে চাইছি, তোমাদের কোন মেসেজটা দিতে চাইলাম, যে কেন অ্যাটলিস্ট বলতেছি যে বাংলাগুলো পড়ে আসলে আমার কোন দিকে সুবিধাটা হয়। বুঝছো এটা সবাই? এটা বলো। এখন তুমি বলো, তুমি যদি বলো এগুলা আসলে করা উচিত না, এই এলওয়াই দিয়ে আমরা শিখাও কোন দরকার নাই, তাহলে করাবো না, সমস্যা নাই তো। প্রশ্ন করেছে একজন, এখানে লিড কোন পার্টস স্পিচ? ভালো প্রশ্ন। এখানে লিড কোন পার্টস স্পিচ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। প্রশ্ন করতে পারো কেন অ্যাডজেক্টিভ, লিড কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা কারে মডিফাই করছে, এটা নাউনকে মডিফাই করছে। এখন তোমাদের ক্লাসে আমি কি পড়াইছি, একটা ভার্বের ভার্ব ফ্রি ভি ফ্রি ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম একটা অ্যাডজেক্টিভ হইতে পারে, পড়াইছি তোমাদের ক্লাসে? পড়ো নেই না? সিরিয়াসলি পড়ে নেই? আমার তো মনে হয় পড়াইছি, বহুত পড়াইছি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমি যদি বলি ব্রেক, ব্রেকের পাস্ট টেন্স কি হবে? ব্রোক। পাস্ট পার্টিসিপল কি হবে? ব্রোকেন। তাহলে ব্রোকেন কিন্তু একটা পাস্ট পার্টিসিপল। এখন আমি যদি তোমাকে যদি বলি ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়, তাহলে হার্ট শব্দ এখানে একটা নাউন, নাউনের ব্রোকেনটাকে এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে আমার কনসেপ্ট কনসার্নটা কি, যে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের এটা অ্যাডজেক্টিভ হিসেবে আমি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে এবার সেই কনসেপ্টে আসো। বিবি লিখলাম, বঙ্গবন্ধু শর্ট ফর্ম লিখলাম, বঙ্গবন্ধু লেড নিউ গভর্নমেন্ট। তাহলে বলো এই লেড দিয়ে কাকে মডিফাই করছে, এবং নিজের প্রশ্ন করো, উত্তর দাও। এখন আমি ড্যাম শিওর এই লেডের কনসেপ্ট তুমি যদি, এই যে অ্যাডজেক্টিভ যে হইলো, এই লেডের কনসেপ্ট তুমি যদি এখন না বুঝো, যদি খালি এটা উইদাউট ক্লোজে দেয়, এই জায়গায় একটা গ্যাপ দিলেই দেখবা তুমি আটকে গেছো। বলো, তুমি লেডটা বাদ দিয়ে বাক্যটা পড়ে দেখো, লেড তোমার মাথায় আসে কিনা। আসবে না তো, সহজে আসবে না তো। তো এই কারণেই বলি, একটু আমাকে একটু কোঅপারেট করলে আমার সুবিধা হয়। একজন প্রশ্ন করেছে, ভাই আপনি তো বলছেন নাউন প্রনাউন ছাড়া কি হয় না, সাবজেক্ট হয় না, তাহলে ডু দা ওয়ার্ক, এখানে তো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এই বাক্যটার মধ্যে ডু দা ভার্ব। একজনের প্রশ্ন দেখো কি বলছে, আমি তো বলছিলাম যে নাউন প্রনাউন ছাড়া তো কি হয় না, সাবজেক্ট হয় না, তাহলে ডু দা ওয়ার্ক। ওই স্টুডেন্ট বলতেছে কি এখানে তো তাহলে তো এটা তো একটা ভার্ব হয়ে গেছে, মানে এটা তো একটা সাবজেক্ট হয়ে গেছে। কথা কি ঠিক? ভাই চিল্লাইছিলাম, অনেক চিল্লাইছিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স এটা কথা বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স এটা ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু সেই বাক্যের সাবজেক্টটা কে আছে? সাবজেক্ট হচ্ছে ইউ। পড়ার সময় খেয়ালও করো না হয়তো, বা বা পরে যখন দেই ক্লাস নোট তখন ওটা নোটও করো না। ভেরিলি ভার্ব একটা ফাতির। ক্যান ইউ ইউজ অ্যানাদার ওয়ার্ড ইনস্টেড অফ লিড ইন দিস? হ্যাঁ পারতে পারো, একটা অ্যাডজেক্টিভ দিবা তাহলে তো হবে। বই থেকে দিলে তো এক্সাক্ট ওয়ার্ড না দিলে, বই থেকে যদি উইথ ক্লোজ দেয় বা উইদাউট ক্লোজ দেয়, যদি এক্সাক্ট ওয়ার্ড না দাও, তাহলে দেখো পরীক্ষা কি করে। আমি তো জানি, যদি আমি আমি যখন স্কুলে পড়তাম এক্সাক্ট ওয়ার্ড না দিলে কেটে দিত। এখন তোমাদের কি করে আমি জানি না। কি করে বলো, কাটে নাকি কাটে না? হ্যাঁ, এই যে সবাই বলতেছে কাটতেছে। তাহলে বুঝো, নিজে নিজে চিন্তা করে দেখো।
এই কারণে বলি প্যাসেজ পড়ানোর সময় কোন ইনস এন্ড আউটস কেন ভালো করে পড়তে বলি, এই হচ্ছে কারণ, আর কোনো কারণ নাই। পরের স্লাইডে যাই। দ্য ক্যারিসমেটিক লিডারশিপ, ক্যারিসমেটিক মানে কি, মোহনীয় নেতৃত্ব, বুঝতেই পারছো। অফ যেহেতু আছে, অফের আগে এটা কিছু একটা হবে, এটা কিছু একটা হবে, অফের কনটেক্সট পড়ানো হয়েছিল। তো লিডারশিপ শিপ আছে, তার মানে এটা নাউন, নাউনের আগে তাহলে ক্যারিসমেটিক, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে শব্দ শেষে আইসি থাকলে একটা অ্যাডজেক্টিভ হয়। ডেমোক্রেটিক, অর্গানিক, বুঝলে? তাহলে ক্যারিসমেটিক লিডারশিপ অফ বঙ্গবন্ধু ইন্সপায়ার্ড, ইন্সপায়ার করেছিল কাকে? ইন্ডিয়াকে। টু এক্সটেন্ডিং, এই টু এর পরে ভার্ব প্লাস আইএনজি কেন পড়াইছে? অবশ্যই পড়াইছি। টু দুই প্রকার, প্রিপোজিশনাল টু, ইনফিনিটিভ টু, পড়াইছি না বলো? আমি এগুলো তো আগে দেখবো, আগে পড়াইছি কিনা আগে বলো। তাহলে ইন্ডিয়া টু এক্সটেন্ডিং ইটস সাপোর্ট, ঠিক আছে। বঙ্গবন্ধু ক্যারিসমেটিক মোহনীয় যে নেতৃত্বটা ইন্সপায়ার করেছিল ইন্ডিয়াকে টু এক্সটেন্ডিং, সম্প্রসারণ করতে, ইটস সাপোর্ট। এখানে ইটস দিয়ে কারে বুঝাইছে বলো? এখানে ইটস দিয়ে কারে বুঝাইছে? ভেরি গুড, ইন্ডিয়া। তার মানে এখানে ইটস দিয়ে কাকে বুঝাইছে? ইন্ডিয়াকে বুঝাইছে। এখন আসো কান্ট্রি নিয়ে একটু আলোচনা করি। কান্ট্রি, সো কান্ট্রি তোমার দুটা কনটেক্সট আছে, কি সেটা পরে বলি, আগে আমি লিখতে দাও। ধরো এরকম দিলাম যে বাংলাদেশ বিট পাকিস্তান ইন 1971, এটা কোশ্চেনের অ্যান্সার কি হবে? এন্ড দেন বাংলাদেশ বিট আফগানিস্তান, বাংলাদেশ বিট আফগানিস্তান বাই 20 রানস, এটারই বা ট্যাগ কোশ্চেন কি হবে? বাই দা ওয়ে দুটো ট্যাগ কোশ্চেন কি সেম? এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবো। নট সেম, অ্যান্সার করো এবার। কখনোই সেম না এখানে। প্রথমটা বাংলাদেশ বিট পাকিস্তান ইন 1971, 1971 সালে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছিল, কান্ট্রি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তুমি দুইটা দুইটা যে কোনো একটা, ডিডন্ট ইট বলতে পারো বা ডিডন্ট শি বলতে পারো। এখন তার মানে কান্ট্রি তোমার দুইটা হয়, কান্ট্রি একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে মাতৃভূমি। তো দুই যদি দেশ চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করলা, আর প্রোনাউনটা কি করতে পারো? ইট দিতে পারো। আর মাতৃভূমি বললে সেটা হবে শি, দ্যাটস ইট। এবার বাংলাদেশ বিট আফগানিস্তান বাই 20 রান, 20 রানে হারাইছে, তাহলে এখন পুরো বাংলাদেশ অংশগ্রহণ করে নাই, তখন এটার আনসার কি হবে? ডিডন্ট দে। তার মানে কান্ট্রি দিয়ে, কান্ট্রি দিয়ে তুমি কি একটা দল, দল অথবা তুমি টিমকে বুঝাইতে পারো, যখন সেটা হবে তখন সেটার প্রোনাউনটা হবে দে। দেখো এবার বুঝছো কিনা। সেকেন্ডটা দে কেন হলো? কারণ বাংলাদেশ বিট আফগানিস্তান, পুরো বাংলাদেশ এখানে পার্টিসিপেট করে নাই, বাংলাদেশ 11 জন ওই টিম পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, তাহলে এই যে এখানে দিছে ইন্সপায়ার্ড ইন্ডিয়া টু এক্সটেন্ডিং ইটস, তাহলে এবার তো আশা করি বুঝে বুঝে ফেলছো কেন ইটস দিছে, কেন হার্ট দেয় নেই। ক্লিয়ার এবার? বলো এটা ক্লিয়ার কিনা। কেন ইটস দিছে এটা, এটা তো অ্যাটলিস্ট বুঝছো, এটা আগে কনফার্ম করো। ওকে ডান, এটা বুঝতে হয়েছে। ইটস সাপোর্ট ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় এটার, এটার কোনটার, ইন্ডিয়ার সাপোর্টটা কি করেছিল? এক্সটেন্ড করতে, সাহায্যের হাত বাড়াইতে, হাত বাড়াইতে। তারপর কি বলছে এখানে? ইভেন হিজ, ইন হিজ অ্যাবসেন্স, ইন আছে এখানে, আবার হিজ আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাবসেন্স এর কনফার্ম নাউন। আমাদের বলেছিলাম আমি শব্দ শেষে ইএনসি থেকে নাউন হয়, তাহলে অ্যাবসেন্স নাউন। এমনকি তার অনুপস্থিতিতে, উনি তো কই ছিল? পাকিস্তানে জেলে বন্দী ছিল। তো তার অনুপস্থিতিতে বঙ্গবন্ধু ক্যারিসমেটিক লিডারের প্ররোচনায় কি করলো, ইন্ডিয়া কি করলো, সাহায্যের হাত বাড়িয়েছিল মুক্তিযুদ্ধের সময়। আমাদের জানো পুরো কথাটা এটাই, এটাই বুঝাইছে। ঠিক আছে, তারপরে দেখি ইট প্লেড অ্যান অ্যাক্টিভ রোল। এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে যেহেতু ইটস এর কথা বলেছে, তাহলে ইট প্লেড কারে বুঝাইছে এখানে ইট দিয়ে বলো?
ভেরি গুড, তাহলে এটা ইন্ডিয়াকে বুঝাইছে, দেশকে বুঝাইছে। ইট প্লেড এন অ্যাক্টিভ রোল, এটা একটা সক্রিয় ভূমিকা পালন করেছিল টু কনভিন্স, কনভিন্স মানে বুঝিয়ে রাজি করানো, দ্য ওয়ার্ল্ড লিডার্স, বিশ্বের যে লিডার গুলো ছিল, নেতৃবৃন্দ ছিল, ওদেরকে বুঝিয়ে রাজি করাইতে। অ্যাবাউট সাফারিংস, অ্যাবাউট আছে প্রিপজিশন, সাফারিংস প্লুরাল দেওয়া আছে, বুঝতেই পারছো। অফ এর আগে সাফারিংস তাহলে কি হবে, অফের পর আর্টিকেল আছে, আবার এখানে পিপল, এটা কি হবে বুঝতেই পারছো আশা করি। অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা কি করতে, বুঝে শুনে রাজি করতে, বিশ্ব লিডারকে, ওয়ার্ল্ডে যে লিডার্স গুলো আছে, নেতৃবৃন্দ আছে, ওদেরকে কনভিন্স করতে। এন্ড দেয়ার রাইট, এবং তাদের অধিকার, দেয়ার আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তার মানে রাইট কি হবে, কনফার্ম নাউন হবে এটা। দেয়ার রাইট টু বি ফ্রি, যে বি ভার্বের পরে কি হয়, বলেছিলাম দুইটা জিনিস হয়, বি ভার্বের পরে হয়তো নাউন হয়, তাহলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা নাউন হওয়ার কোনো চান্স নাই, কারণ তাহলে এই ফ্রিটা কি হবে, ফ্রিটা অ্যাডজেক্টিভ। মোরওভার, তার উপর, দিস কান্ট্রি সাপোর্টেড, মোরওভারের পরে কমা দিছে, তার মানে পুরো বাক্যটা মডিফাই করছে, তাহলে পুরো বাক্যটা মডিফাই করলে মোরওভার যে প্রশ্ন যদি আসে, এটা একটা অ্যাডভার্ব হবে। মোরওভার দিস কান্ট্রি সাপোর্টেড দ্য ফ্রিডম ফাইটার্স, এটা মুক্তিযুদ্ধদের সাহায্য করেছিল, উইথ ইটস আর্মি, এই যে আবার দেখো ইটস এর ব্যাপারটা, আশা করি খুব ভালো করে এখানে বুঝছো কেন ইটস দিতেছে। ইটস আর্মি, এটার আর্মিকে, ফাইটিং দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন এ ফ্রন্টাল ওয়ার, ফ্রন্টাল ওয়ার মানে কি, সম্মুখ যুদ্ধে, তাহলে এই ওয়ার শব্দ হচ্ছে একটা নাউন, নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে ফ্রন্টাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দুইটা কনটেক্সট পড়াইছি আজকে, একটা এলওয়াই দিয়ে পড়াইলাম, এখন চলো আমি এল দিয়ে পড়াই দিই। এল এর দুইটা কনটেক্সট আছে, একটা একটা হচ্ছে তোমার নাউন প্লাস এল, নাউনের পরে তুমি যদি এল যুক্ত করো, তাহলে সেই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হবে। আর ভার্ব, ভার্বের পরে তুমি যদি এল যুক্ত করো, তাহলে সেই ওয়ার্ডগুলো নাউন হবে। একটু আগে আমরা কি দেখলাম, ফ্রন্টাল, তাহলে ফ্রন্টাল ওয়ার্ড, তাহলে এল বাদ দিলে বাকি কি থাকলো, ফ্রন্ট, তাহলে ফ্রন্ট, এফ আর ও এন টি, তাহলে এফ আর ও এন টি এল, ফ্রন্টাল, বুঝতেই পারছো এটা একটা অ্যাডজেক্টিভ হবে। এরকম অ্যাডজেক্টিভ কি হয় আমাকে একটু জানাবা, অ্যাডজেক্টিভ নাউন প্লাস এল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ হয়। এক্সাম্পল দাও তো আমাকে। ভেরি গুড, ইমোশনাল, প্যারেন্টাল, এডুকেশনাল, ন্যাশনাল, এই যে দেখো ভেরি গুড, সবগুলো আসতেছে। এবার আসো ভার্ব প্লাস এল, ভার্ব প্লাস এল নাউন কেমন হয়, একটা শব্দ বলে দিই, প্রপোজাল, পি আর ও পি ও এস এল, প্রপোজাল, তাহলে কি হবে, প্রপোজাল কোথেকে আসে, প্রপোজ থেকে, তাহলে প্রপোজ একটা ভার্ব, ভার্ব প্লাস এল নাউন, প্রপোজাল কিন্তু একটা নাউন মানে প্রস্তাব। রিমুভাল, অ্যাপ্রুভাল, সার্ভাইভাল, সব। তো দুইটা কনটেক্সট পড়াইছি, একটা হচ্ছে এলওয়াই দিয়ে, একটা হচ্ছে এল দিয়ে, খাতায় ভালো করে লিখবা, নোট করে ফেলবা, কাজে লাগবে, বহু জায়গায় কাজে লাগবে। প্রিফিক্স সাফিক্সে কাজে লাগবে, পার্সেস ডিটেকশন, যদি প্যাসেজ থেকে আসে শব্দটা কোন পার্সেস এটা ধরতে কাজে লাগবে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এটা কাজে লাগবেই, সবখানে লাগবে এগুলো। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আমরা ব্রেকে যাবো এখন। আইসি দিয়ে তো বললাম, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক কান্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ক্যারিসমেটিক, দ্য হোল কান্ট্রি কাম ফরওয়ার্ড, নিজেরই প্রশ্ন করো কি করবা, সব বলে দিছি ভাই, জবাব দিছি তো সব, খেয়াল করো না কেন, কি যে করো আমি আসলে বুঝতেছি না তোমরা। বলার পরে তুমি যদি খেয়াল না করো সেটা তো অন্য জিনিস। এক প্রশ্ন তুমি যদি, এরকম কয়েকজন স্টুডেন্ট আছে এখানে, এক প্রশ্ন কন্টিনিউয়াসলি 8 থেকে 10 বার করে, যারা করতেছো, আননেসেসারি স্প্যামিং গুলো কেন করতেছো, এই 8 থেকে 10 বার প্রশ্ন করার কারণে অ্যাকচুয়াল যে প্রশ্ন টপিক রিলেটেড আমি অনেকগুলো মিস করি। তুমি দুইটা অপরাধ করতেছো, এক, তুমি ক্লাসে মনোযোগ দিতেছো না, দুই, অন্য যারা আছে তুমি তাদেরকে ডেপ্রাইভ করতেছো, দুইটা অপরাধ করতেছো তুমি এখানে, যারা যে একই প্রশ্ন বারবার করতেছো। টেনশন নিও না, এমন দিন আসবে যে টিট ফর টেট, তুমি এখন যেরকম করতেছো সেম জিনিস তুমি ব্যাক পাবা আর কি। আজকে তুমি অন্যদের সাথে যেরকম জিনিস করতেছো, তুমি একদিন এরকম জিনিস পাবা। আচ্ছা, ইউসুফ প্রশ্ন করছে টু প্রিপোজিশন তাহলে কেমনে বুঝবো। কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, একটু মুখস্থ করে নিন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এইসব টু হচ্ছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি বসে, কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিছু আছে টু এর পরে আইএনজি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। আমরা রাইট ফর্ম অফ ভার্বস বা কমপ্লিট সেন্টেন্সের যে পার্ট আছে সেখানে ডিটেইলস পড়াবো। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতেছে ভাই আর একটু সহজ করে পড়ান।
আর একটু সহজ আসলে কেমনে একটু বলো তো দেখি, আমি তাহলে ব্রেকে যাই। আর একটু সহজ কেমনে করা যায়, আমি একটু বললে সমস্যা নেই। আর একটু সহজ কিভাবে করা যায়, খুব বলছো অবশ্যই শোনো, যা যা বলবা আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, আমি অবশ্যই মানবো। যারা বলবা একদম ফ্র্যাঙ্কলি বলবো, কোনো সমস্যা নেই। বা কোন জায়গায় কি করলে সহজ হতো সেটাই বলবো। আর স্লো পড়ান, আচ্ছা। 8 স্লাইড কিন্তু ভাই আরো কয়েকটা আছে। এখন অনেক স্টুডেন্টই বলতেছে যে আর একটু সহজ, আরো সহজ করে পড়ান। আর সহজ করে কি তাই বাংলা অর্থ জাস্ট এটাই বলতে চাচ্ছ? একটু বলো যে কেমনে। কয়েকজন বলতেছে আরো ফাস্ট পড়ান। হ্যাঁ, ব্রেক চলতেছে, সমস্যা নেই। ব্রেক চলতেছে এখন, ব্রেক। ঠিক আছে, 3 মিনিটের একটা ব্রেক থাকুক। এখন পুরো ক্লাস দেখা যায় 2টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা গ্রুপ বলতেছে যে অনেক ফাস্ট পড়াচ্ছি, আর একটু আরো ইজি করে পড়ান। আর একটা গ্রুপ বলতেছে যে না, সবকিছু ঠিকঠাকই আছে। এখন আমি আমি কোথায় যাব বলো? এটা অবশ্য ভালো একটা রিজন বলছে, অনেকে বলছে যে ক্লাস 9 10 একসাথে, তো এটা হ্যাঁ, ইয়েস, এটা ভ্যালিড রিজন অনেকটা বলা যায়। কারণ যারা 10-এ আছে তারা 1 বছর মোটামুটি পড়ে আসছে, সো এটা দেখে অভ্যস্ত। আর 9-এ তো একদম নতুন, তো সো হয়তো ওদের ধরতে সমস্যা হচ্ছে, এটাই মনে হয়। আমার কাছে এটাই মনে হচ্ছে, তাই না? হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমরা কি মনে করো? তাহলে এটার সলিউশন কি তোমরা দিও, বলো কি করা যায়, কারণ আমি আসলে কনফিউজ হয়ে গেছি। আমার কোনো প্রবলেম নেই, স্লো বলতে পারলে স্লো পড়াবো, ফাস্ট বললে ফাস্ট পড়াবো। কয়েন ফ্লিপ করে লাভ নাই তো এখানে, কারণ সবাই তো এখানে পড়তেই আসে। একজন প্রশ্ন করছে, মাস্টার বুকে ছিল হি লেট মি ডু দা ওয়ার্ক, লেট এখানে পাস্ট টেন্স। ভাই বহুত পড়াইছি রে গত ক্লাসে, পড়নো গত ক্লাস করো নাই কেন? লেটের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স সব সেম। বিটের পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স সব সেম। এটা যদি লেট যদি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে লেটস এড যুক্ত হইতো, হয় নাই তো। তো একজন বলতেছে প্রথম 2 ক্লাসে আমি কিছুই বুঝি নাই, এখন বুঝতেছি। হ্যাঁ, এই যে বললাম, একটাই ওষুধ, একটাই। যারা এখনো বুঝতে পারতেছো না, অনেক আমি শিওর তুমি কন্টিনিউটি মেনটেন করতেছো না, বা যা যা পড়াচ্ছি তুমি খাতায় লিখতেছো না। আমি ড্যাম শিওর। তবে এটা আই প্রমিস ইউ, তুমি যদি কন্টিনিউটি মেনটেন করতা এবং যা যা বলতেছিলাম, যে এক্সট্রা যে কথাগুলো বলতেছিল খাতায় লিখতা, তাহলে এগুলো কিন্তু কখনোই সমস্যা হতো না। কারণ এখানে ভাই রকেট সায়েন্স আসতেছে না। মানে এখানে সবাই ম্যাক্সিমাম এখানে সায়েন্সের স্টুডেন্ট। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি জানি ওগুলো আরো অনেক কঠিন। ইংলিশ তো আর বেশ সহজ ওই ওই সেন্সে। আর নতুন তেমন কিছু জিনিস নাই।
এই এক জিনিস, এক নাউনি সব সারা জীবন পড়তেছো, তো একবার এটা লিখে বুঝে নোট করে ফেললে লাইফ লং আর পড়া লাগবে না, ওটার অ্যাডভান্টেজ তুমি সারা জীবন ধরতে পারবে। প্রিপোজিশনাল ফ্রেজ তো বিশাল জিনিস। এখন এটুকু মনে রাখো, প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশনের শব্দগুচ্ছ। ওকে, ব্রেক শেষ। তাহলে ফার্স্ট পেপারের মধ্যে আর কি ছিল, যে টপিকের দিকে তাকাই, ফার্স্ট পেপারে একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজের পরে আমাদের কি ছিল হাতে, প্যাসেজের টেবিল ছিল, মানে টেবিল কি পড়াইতে হবে, বলো তো দেখি, টেবিল পড়াইতে হবে। এটা করতে হলে তোমার কি জানা লাগবে, দুইটা জিনিস। এক, তোমার তো শব্দের অর্থ জানাই লাগবে, ওয়ার্ড মিনিং অবশ্যই জানা লাগবে। দুই, কি লাগবে, তুমি যে একটার সাথে একটা ম্যাচ করবা, লাগাবা, সংযুক্ত যে করবা, মানে সেন্টেন্স মেকআপ করতে হবে, তো তার সেখানে আবার স্পষ্ট গ্রামার জানা লাগবে। তাহলে কেন পারতেছো না, মানে তুমি হয়তো মিনিং বুঝো না, বা গ্রামার তুমি দুইটা যে করে একটা বুঝো না, বা দুটোই বুঝো না, এটা হচ্ছে মিনিং। কেউ কেউ বলতেছে ভাই আমার সামনে টেস্ট এক্সাম, সোস্ত পড়েন না ফার্স্ট পড়ান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পেপার ওয়ান। পেপার ওয়ানে যেগুলো আছে বাকিগুলো নিজেরা পড়ে নিবে। তাহলে তাহলে আমি পেপার টুতে চলে যাই। পেপার টুতে আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস এর বেসিক জিনিসপত্র আজকে পড়াবো। কয়েকটা স্লাইড বাকি ছিল, এগুলো নিজেরা করবা, নিজেরা করবা, টেবিলটা নিজে করবা।